প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব মোস্তফা মামুন। তো আজকের সংবাদপত্র আমরা যেভাবে শুরু করি, সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আমরা আলোচনায় যাচ্ছি। বাংলাদেশ প্রতিদিন। গণভোটের দিনক্ষণ নিয়ে ঐক্য হয়নি, নির্বাচনের দিন চায় বিএনপি, জামায়াত নভেম্বরে। জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে প্রধান উপদেষ্টা। বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ ইইউ রাষ্ট্রদূতের। ভোটের আগে এক ক্যাবিনেটেই 11 অধ্যাদেশ। মানবজমিন। দেখতে এসে ভুক্তভোগী, মামলা বাণিজ্যের ফেনি স্টাইল, প্রসঙ্গ যখন সেফ এক্সিট। কালের কণ্ঠ। দিন ও প্রক্রিয়া বিতর্কে গণভোট। বিপন্ন ব্যবসা, বিনিয়োগ, কর্মসংস্থান শঙ্কায় ব্যবসায়ী উদ্যোক্তারা। হাসিনা ও ডিজিএফআইয়ের সাবেক 5 ডিজি সহ 30 জনের বিরুদ্ধে পরোয়ানা। মানবতা বিরোধী অপরাধ ও গুম অপহরণের 2 মামলা। আমার দেশ। শহীদুল আলম সহ সব অভিযাত্রী আটক। ডিজিএফআইয়ের 5 প্রধানের বিরুদ্ধে, সাবেক 5 প্রধানের বিরুদ্ধে পরোয়ানা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমাদের সময়। রপ্তানির আড়ালে পাচার 13,655 কোটি টাকা। মহাসড়ক পরিদর্শন, যানজটের কবলে উপদেষ্টা উঠলেন মোটরসাইকেলে। কালবেলা। সোনার দরে আগুন ঝরে। বিসিবি নির্বাচনের জের, ক্রিকেটে শাটডাউনের ঘোষণা। দেশ রূপান্তর। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক, তবুও টানাটানি। গাজার পথে শহীদুল আলম আটক। সময়ের আলো। ফ্লোটিলার সব জাহাজ আটক, শহীদুল আলম অপহৃত, মুক্তির দাবিতে সরব বাংলাদেশ। খবরের কাগজ। বিএনপির আসন বন্টন, শরিকদের 12 জনকে সবুজ সংকেত। ইনকিলাব। পররাষ্ট্র পরিবেশ উপদেষ্টারা কার স্বার্থ দেখছেন? রিফাইন্ড আওয়ামী লীগ পুনর্বাসন চেষ্টা, আশ্চর্যবোধক চিহ্ন আছে সঙ্গে। দৈনিক করতোয়া। জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় প্রধান উপদেষ্টা, আমরা আর দাসত্বের মধ্যে থাকতে চাই না। রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এবার প্রত্যেক নেতার জন্যই বরাদ্দ একটি আসন, তারেক রহমান বগুড়ার একটি আসন থেকে নির্বাচন করবেন। দ্য ডেইলি সান। ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, হাসিনা, তারেক সিদ্দিক, কামাল চার্জড। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আমরা নিশ্চয়ই আলোচনায় যাব গুরুত্বপূর্ণ শিরোনামগুলোকে নিয়ে। তবে তার আগে আমরা জানি যে বিশিষ্ট শিক্ষাবিদ এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ তিনি মারা গেছেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গেল দিন রাত 9টায়। আমরা গণমাধ্যমের সুবাদে জানতে পেরেছি। আমরা তার আত্মার শান্তি কামনা করে এবং তার পরিবারের প্রতি শোক জানিয়ে আলোচনাটি শুরু করতে চাই। হ্যাঁ, মানে হঠাৎ করে আসলে দেখলাম যে জাস্ট আমি আসার সময় খবরটা দেখলাম এবং একটু হঠাৎ করে উনি মানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। হাসপাতালে ব্লক ছিল, তারপরে হচ্ছে অপারেশন থিয়েটারে নেওয়ার পরে আসলে কলাপস করেছেন, বয়স 71। তো একটা বিষয় হচ্ছে যে উনি দীর্ঘদিন আসলে কাজ করেছেন এই স্থানীয় সরকারের বিষয়টা নিয়ে, এবং আমার মনে হয় যে স্থানীয় সরকার শুধু স্থানীয় সরকার বিশেষজ্ঞ হিসাবে আলাদাভাবে মানে চিহ্নিত করে এটা তাকে দিয়ে শুরু হয়েছে। মানে বাংলাদেশে যেটা হয়, অনেক বিশেষজ্ঞ আছেন এবং তারা পাশাপাশি স্থানীয় সরকার নিয়ে বা নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলেন, কিন্তু উনি নির্বাচন, স্থানীয় সরকার, এবং যেটা বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমাদের দেশে কিন্তু এককেন্দ্রিকতা, স্থানীয় সরকার বিকশিত না হওয়ার বাংলাদেশের মানে গণতন্ত্র আসলে প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার ক্ষেত্রে একটা বাধা। স্থানীয় সরকার হয় না, এটার কারণ যে আমাদের যেহেতু এমপি যারা থাকেন তারাই একরকম দখল করে রাখেন, ফলে যে মেয়র বা যারা পৌরসভা চেয়ারম্যান ছিলেন পরে মেয়র হয়েছেন বা উপজেলা চেয়ারম্যান, তারা কিন্তু খুব বেশি ক্ষমতায়িত হন না, এবং দেখা যায় যে আমাদের এমপিরাই আসলে স্থানীয় সরকারটাই অকেজ করে রাখেন। মানে আমাদের ব্যবস্থা এরকম, যদি এমপিদের মূল কাজ হচ্ছে আইন প্রণয়ন, কিন্তু বিষয়টা ওই জায়গায় থাকেন। তো এই জন্য স্থানীয় সরকার, এবং আমরা যদি উন্নত বিশ্বে গণতন্ত্র দেখি তাহলে কিন্তু স্থানীয় সরকার একটা বড় ইস্যু। তো সেই বিষয়টা নিয়ে, শুধুমাত্র সেই বিষয়টা নিয়ে অনেক কাজ করা, অনেক চিন্তা করা, এই কাজগুলো আসলে ডক্টর তোফায়েল আহমেদ ব্যাপকভাবে করেছিলেন, এবং উনি বলেছেন, লিখেছেন, স্থানীয় সরকার এই কমিশনও কাজ করেছেন। তো উনি এরকম, উনি একটা মানে সব কিছু মিলিয়ে আমি যেটা মনে করি যে তার আসলে যে কাজটুকু, সেই কাজটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। খুব বেশি জনপ্রিয় না, খুব বেশি কাজও হয় না আসলে স্থানীয় সরকার নিয়ে কথা বলে খুব যে লাভ হয় বাংলাদেশে তাও না, কারণ কনসেপ্টে আমরা কেউ অ্যাকসেপ্ট করি না। আমাদের যে কেন্দ্রিকতার স্বভাব,
তাতে স্থানীয় সরকার গুরুত্ব পায় না। তো সেরকম একটা বিষয় নিয়ে যখন একজন কাজ করে তার মানে বুঝতে পারেন উনি সত্যিকারের ভালোবাসা নিয়ে সত্যিকারের স্বদেশ চিন্তা মঙ্গল চিন্তা থেকে এই কাজটুকু করছেন। ফলে এরকম লোকজন মানে আপনি পপুলার কোনো ইস্যুতে কাজ করার লোক আপনি পাবেন, তাদের রিপ্লেসমেন্ট পাবেন, কিন্তু একটা স্পেসিফিক বিষয়ে এরকম একজন নিবিষ্ট মানুষ তাদের আসলে রিপ্লেসমেন্ট পাওয়া কঠিন। এবং এই অনুষ্ঠানে উনি এসছেন অনেকবারই আমরা দেখেছি। ও সেই অনুষ্ঠানে বাংলাদেশে প্রায় সব রকম মানে বুদ্ধিবৃত্তিক মানুষ আসলে আসেন এই অনুষ্ঠানে। তো ফলে যেহেতু এই অনুষ্ঠান থেকে আমরা আসলে তার প্রতি শোক জানাই এবং মনে করি যে তার কাজটুকু, তার রিফ্লেকশন আমাদের সোসাইটিতে থাকবে। যে কাজটুকু উনি করে যাওয়ার চেষ্টা করেছেন সেই কাজটুকু আসলে মানে কন্টিনিউ মানে এই কাজের যে জন্য করেছেন সেইটা আসলে আমরা অনুধাবন করব। অনেক ক্ষেত্রে মানুষজন থাকে বা সময় আসলে মূল্যায়ন হয় না, পরে মূল্যায়ন হয়। তো আমার কাছে মনে হয় যে তার কাজের যে রিফ্লেকশন হয়তো আমরা ভবিষ্যতে কোন না কোন লেভেলে তার এই গবেষণা, তার এই চিন্তার রিফ্লেকশন আমরা পাবো, আমরা উপকৃত হব। নিশ্চয়ই। আমরা সংবাদপত্রের শিরোনামে যাই, যে শিরোনামটি প্রাধান্য পেয়েছে বেশিরভাগ সংবাদপত্রে। আমরা জানি যে লম্বা বৈঠক ছিল জাতীয় ঐকমত্য কমিশনে, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে গণভোটের বিষয়টি সেই প্রসঙ্গেই আলোচনা হয়েছে। তো আমরা শিরোনামটি সামনে রয়েছে, গণভোটের দিনক্ষণ নিয়ে ঐক্য হয়নি, নির্বাচনের দিন চায় বিএনপি, জামায়াত নভেম্বরে। সব মিলিয়ে ঐকমত্য কমিশন কিছুদিনের মধ্যেই প্রস্তাব দেবে সরকারের কাছে এবং সরকারকেই এটি মূলত ঠিক করার, চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি এর মধ্যে। ফলে এরপর আসলে ডেভেলপমেন্ট আছে, কারণ এটা যে দিনক্ষণ যে ঠিক হয় না এটা তো আসলে আগেও আমরা জানি। দিনক্ষণের জন্য যে বিএনপি চাচ্ছে ইলেকশনের দিন, জামাত চাচ্ছে যে আগে নভেম্বর ডিসেম্বরে কোনো এক সময়, এনসিপি আবার চাচ্ছে অন্যভাবে। মূলত তো এই তিনটার মতামতকেই গুরুত্ব দিয়ে আসলে ঐকমত্য কমিশন কাজ করেছে। তো প্রথম কথা হচ্ছে যে অনেক আলোচনার পর কিন্তু গণভোটের বিষয়টা যেহেতু এসছে, ফলে এইটাই একটা ঐকমতের জায়গা যে প্রথমে তো আসলে গণভোটে বিএনপি রাজি ছিল না, ফলে বিএনপি ছাড় দিয়ে এই জায়গায় এসছে। তো সেইটুকুর ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বিএনপি যেরকম ছাড় দিয়েছে, বিএনপি কিন্তু আমরা ঐকমত্য কমিশন আমরা শুরু থেকে যদি দেখি এটা কিন্তু মানতে হবে যে বড় দল হিসেবে কিন্তু বিএনপি অনেকগুলো জায়গায় ছাড় দিয়েছে, অন্যরাও দিয়েছে, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু বিএনপি কিন্তু অনেকগুলো ছাড় দিয়ে এই জায়গায় এসছে। এই জায়গাটাতে বিএনপিকে আমার মনে হয় যে বিএনপিকে আপনার ক্রেডিট দিতে হবে, বিএনপিকে অ্যাকোমোডেটিভ। কারণ আমাদের দেশে বড় দলগুলো এবং এখন অন্য যে দলগুলো আছে, যেহেতু প্রধান প্রতিপক্ষ বিএনপির নাই, ফলে বাকিদের তুলনায় বিএনপি কিন্তু অনেক বড়। ফলে এই পুরো বিষয়টা বিএনপি একদম তার মতো করতে পারতো। শুরুতে এই অভিযোগও বিএনপির বিরুদ্ধে ছিল, কিন্তু আস্তে আস্তে আমরা দেখেছি বিএনপি কিন্তু অনেক অ্যাকোমোডেটিভ হয়েছে। এটা ভালো ব্যাপার এই ক্ষেত্রে শুধু না, কারণ যেহেতু আমরা ধরে নিই যদি আমাদের দেশের যে বর্তমান যে প্রক্রিয়া, যদি ইলেকশন হয় সেই প্রক্রিয়ায় নির্বাচন হলে সেইভাবে হচ্ছে বিএনপি তো ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি। তো ফলে দলটা যখন এইখানে যে তার ছাড় দেওয়ার মানসিকতা বা ছোটো দলগুলোর কথা শোনা মানসিকতা দেখিয়েছে, এটা যদি সরকারকে রাখে তাহলে এখানে আমি আসার জায়গা থেকে এখানে। কিন্তু এই ঐক্যবদ্ধ কমিশনের মজার জিনিস দেখেন, এখানে কিন্তু সবগুলো দল আসলে একই মতের, মোটামুটি বাংলাদেশে একই আদর্শের দলগুলো, ভিন্ন আদর্শের দলগুলো আওয়ামী লীগ, জাতীয় পার্টি 14 বার, তারা আসলে এক্সক্লুডেড। ফলে ঐক্যমত্য কমিশন বললেও আসলে এটা ঠিক ঐক্যমত্য একদম যে বিরাট ঐক্যমত্য কমিশন না। ফলে আমার এই জিনিসটা নিয়ে প্রথমেই আমার একটা প্রশ্ন ছিল যে ঐক্যমত্য শান্ত রিকনসিলিয়েশন কমিশন সাধারণত করা হয় যে সবাইকে মানে বিরুদ্ধ মতকে দেয়া, কিন্তু এখানে আসলে একই পথের মানুষগুলো, একই পথের মানুষগুলোর মধ্যে যে কত অনৈক্য, এটা কিন্তু ঐক্যমত্য কমিশন না হলে আসলে আমরা জানতাম না। আমরা মনে করি ধরেন বিএনপি, জামাত, এনসিপি বা অন্য আরও যে দল বিএনপি মনে তারা একই রকম গত 15 বছর একইভাবে আন্দোলন করেছে, তারা তো মোটা থাকে একই জায়গায়, কিন্তু তাদের মধ্যে আপনি দেখেন কত দিন, কত আলোচনা, কত মিটিং। সালাউদ্দিন সাহেব বলে ফেলেন যে অনেক চা বিস্কিট খাওয়া হচ্ছে, এরকম বিষয় তীব্র তিক্ততার দিকে গেছে এবং শেষ পর্যন্ত কিন্তু তারা একমত হতে পারেন নাই। এখন তারা সরকারের কাছে দেবেন এবং সরকারের কাছে দেবেন যেখানে দেখেন তাহলে যে ঐক্যমত্য কমিশন যেহেতু জিনিসটা ফাইনাল করে দিতে পারলো না, ফলে সরকার আসলে ঐক্যমত্য কমিশন তো সরকার করেছিল যে মানে সরকারের তো অনেক কাজ, তার তো চালাতে হবে, সে তো এই জিনিসটার জন্যই চেয়েছিল, সে বাস্তবায়ন করবে, চূড়ান্ত সুপারিশটা আসলে চূড়ান্ত করা গেল না। তার মানে সরকারকে আবার বসতে হবে, ক্যাবিনেটে আবার বসতে হবে, সেখানে আবার নানা রকম আলোচনা হবে এবং এটা দীর্ঘমেয়াদী হবে। তার মানে আমরা যদি বলি এর কয়েকটা দিক, একটা হচ্ছে আমি মনে করি যে কিছু ছাড় দেওয়ার মানসিকতা, দ্বিতীয় বিষয় হচ্ছে শেষ পর্যন্ত আসলে শেষ হয়েও শেষ না হওয়া, এবং এর মধ্য দিয়ে আসলে এবং বিএনপির অ্যাকোমোডেশন, অন্য দলগুলো ছাড় দিয়েছে বলবো এটা একটা, এবং একই সঙ্গে ঐক্যমত্য কমিশনের মধ্যে আসলে যে মানে একটা বড় অংশ যে এক্সক্লুডেড, তার ফলে এইটার আসলে লনজিভিটি অনেক কথা থাকবে। যেমন এখানে কিন্তু আমি দেখছি যে অনেকগুলো কথা হচ্ছে সংবিধান যে নিয়ে, যে ভবিষ্যতে এটা না হলে ভবিষ্যতে প্রশ্ন উঠবে, আদালতে যাবে। দেখেন এই যে জায়গাটুকু, যেহেতু এখানে বিরোধী মতো লোক নাই, ফলে এটা যাওয়ার সুযোগ আসলে সবসময় থাকবে। যদি এরকম হতো বাংলাদেশে, যেমন ধরেন বাংলাদেশে 91-তে 92-তে সব দল মিলে কিন্তু 92 যে দ্বাদশ সংশোধনী সম্ভবত, যে আমরা যে সরকার ব্যবস্থা পরিবর্তন করলাম, সেটাতে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি সবাই মিলে সংবিধান সংশোধন হয়েছিল, যেবার শেষ গণভোট হয়েছিল। তো তার ফলে যেটা হয়েছিল ওইটা নিয়ে কিন্তু আর কোনো ধরনের ইয়ে ছিল না, বা এরকম। আবার কিন্তু দেখবেন
আমাদের পঞ্চম সংশোধনী, সপ্তম সংশোধনী, চতুর্থ সংশোধনী, বা ধরেন যে এই আওয়ামী লীগের যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে আওয়ামী লীগের যে সংশোধনী, যেটা ফলে সব কিছু চেঞ্জ হলো, সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। এবং প্রশ্ন উঠলে আমাদের যে ব্যবস্থা, তাতে আমরা দেখি যে সময় সরকার যেটা চায় সাধারণত সেইভাবেই কিন্তু আইন আদালত থেকে বা সাধারণত এর খুব ব্যতিক্রমধর্মী রায় আসে না, যেটা এখন সংবিধান ব্যাখ্যা, যেমন ধরেন আপনি ইন্ডেমনিটি আইন দিয়ে যদি দেখেন 2-3 ছাড়াই কিন্তু এটা সংবিধান সংশোধন হয়ে গেল, সংবিধানের পার্ট ছিল হয়ে গেল। ফলে ওই কথা না ভেবে আমি মনে করি যে সবার মধ্যে আসলে চিন্তা করা উচিত যে মানে সব মতকে ধারণ করে এমন একটা জিনিস করা যাতে এটা একই সঙ্গে টেকসই হয়, স্থায়ী হয় এবং সত্যিকারের মানুষের আসলে মঙ্গল এবং উন্নয়ন হয়। কিন্তু এই যে জিনিসগুলো আমার মাঝে মধ্যে মনে হয় যে আমরা মেইন পয়েন্টটা মিসিং কিনা। এই যে ঐকমত্য কমিশন, দেখেন সংবিধান অমুক হবে কিনা, তমুক হবে কিনা, সরকারে গেলে কী হবে, মানে এসবে কিন্তু মানুষ মিসিং। আসলে মানুষের প্রবলেম। মানুষ কিন্তু গণঅভ্যুত্থান এত লোক করে না। আপনি গণঅভ্যুত্থান বলছেন, তার মানে তো রাজনৈতিক অভ্যুত্থান না, মানুষ ছিল। সেই মানুষের দ্রব্যমূল্য কি কমেছে? সেই মানুষের যানজট, যেমন আজকেই মন্ত্রীর প্রসঙ্গ নিশ্চয়ই আপনি আনবেন, ভুক্তভোগী। এই যে জায়গাগুলা, অনেকগুলো জায়গা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানে এগুলো নিয়ে যদি আমরা একটা বৈঠক দেখতাম যে সবাই মিলে আলোচনা করছে এটাকে কিভাবে করা যায় বা এসব করা যায়, এই জায়গাগুলো আমরা কিন্তু দেখতে পাই না। আমরা ক্ষমতায় গেলে কীভাবে করা, হ্যাঁ ওনারা বলবেন যে বৃহত্তর অর্থে আমরা মানে বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে দেখছি, কিন্তু এত বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের অনেক দেখেছি আমরা। সংস্কারও আমাদের নতুন না, আমরা অনেক সংস্কার দেখেছি বা যে সরকার এসছে, কিন্তু শেষ পর্যন্ত আসলে এইসবের যে কী হয় সেটা আসলে আমরা দেখেছি অতীতেও, এবং আমার ধারণা এইবারও দেখবো। এবং এইবার আরও বেশি হচ্ছে এই সংস্কার, এই আলোচনা 1 বছর আগে মানুষ কিন্তু খুব পছন্দ করেছিল, দেখেন মজা। কিন্তু 1 বছর মানে এতদিন পরে এসে না মানুষ কিন্তু মনে হচ্ছে খালি এগুলোই হচ্ছে, আমার জীবন কোথায়, আমি কোথায়। এবং বাংলাদেশের রাজনীতির মূল প্রবলেম হচ্ছে মানুষ মিসিং। এবং আমরা খুব আশাবাদী ছিলাম তত্ত্বাবধায়ক সরকারের সময় এই জায়গাগুলো থাকবে না, মানে তাদের ফোকাসটা এরকম হবে। আমরা বলি যে রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক স্বার্থ দেখে, এইবার আমরা দেখলাম সেই রাজনীতি আরও তীব্রভাবে, ক্ষেত্র বিশেষের রাজনীতি আরও ব্যাপকভাবে, এবং মানে অনেক ক্ষেত্রে দেখা গেলো যে সরকারের কমান্ড না থাকার ফলে যে অনেক কিছু গজে ওঠা, মব ভাইলেন্স এইসব হলো। তো আমার কাছে মনে হয় যে এই সব কিছু হচ্ছে বটে, কিন্তু একই সঙ্গে যেমন এটার টেকসই হওয়া, স্থায়িত্ব নিয়ে প্রশ্ন থাকবে। তো সেই প্রশ্ন তো পরে, আগে জিনিসটা হচ্ছে তারা যদি একমত হতেন তো আমরা বুঝতাম যে আমাদের একটা কাজ হলো। যারা আদর্শিকভাবে একরকম একই আন্দোলন একই করেছেন, তারা কেন একটা একমত হতে এত দিন লাগালেন, এত সময়, এত মানুষের সময় ব্যয়, এত মনে করেন যে মিডিয়ার ফোকাসটা ওইদিকে থাকা, এত কিছু আমি জানি না। তবে আমি এই পুরো জিনিসটার মধ্যে আমি 2টা দিনে ভালো জিনিস দেখতে পাই, যে বড় দলের ছাড় দেওয়ার মানসিকতা, এটা আমি গুরুত্বপূর্ণ মনে করি। এবং অনেকগুলো বিষয় এখানে এসছে, যেমন দেখেন আমি খুব খুশি হতাম এখানে যদি এনসিসি যে ন্যাশনাল, ওইটা যদি হতো। দেখেন ওইটা ছিল কি, আমাদের দেশের সরকারগুলোর মূল প্রবলেমটা কি মাসরুর ভাই, সরকারগুলো ক্ষমতায় গিয়ে ফ্রাঙ্কেনস্টাইন হয়ে ওঠে, সে কাউকে তোয়াক্কা করে না। তো মানে, এবং এটা কেন হয়? এটা হচ্ছে সরকারকে যে অর্গানাইজেশনগুলো আসলে যেমন দুদক, সুপ্রিম কোর্ট, এগুলো আসলে প্রপারলি ফাংশন, নির্বাচন কমিশন, এগুলো প্রপারলি ফাংশন করে না। সরকার পৃথিবীর সব জায়গায় ক্ষমতা মানে এরকম, ক্ষমতা মানেই হচ্ছে আপনাকে করাপশনের দিকে টানবে, ক্ষমতা মানে আপনি ক্ষমতার চর্চা করবেন, দমন করবেন। কিন্তু এই সরকারের ক্ষমতাকে আসলে কেন্দ্রীভূত করা, সেই জায়গাটা, সেটা কিন্তু খুব হলো না। যে কয়েকটা জায়গায় তারা একমত হয়েছেন সেগুলো খুব ম্যাটার করে না। এই যে দুদক, এই আলোচনাটা ছিল, কিন্তু এনসিসির নামে না হলেও যদি এই 4-5টা প্রতিষ্ঠান যদি করা যেত যে না এটা গভর্নমেন্ট না, মানে গভর্নমেন্টের প্যারালাল স্বাধীনভাবে হবে, তাহলে দেখতেন অনেক প্রবলেম কিন্তু সলভ হয়ে যেত। সেইটা কিন্তু হইল না। তো তার মানে বিষয়গুলো এখানে আবার দেখেন বিএনপি রাজি হয় নাই। কেন রাজি হয় নাই? কারণ বিএনপি যদি সরকারে যাবে, আবার অন্যরা রাজি কেন? তাদের যদি সরকারে যাওয়ার এই মুহূর্তে সম্ভাবনা নেই। ফলে সব কিছু মিলে এর মধ্যে রাজনীতি ছিল, নিজস্ব ইন্টারেস্ট ছিল, এবং তারপরে অনেক আবার সরকারে করে বলতে ঠেলে দেওয়া আরও কতদিন লাগবে আমি জানি না। যে শেষ পর্যন্ত আসলে যে কারণে ঐক্যমত্য কমিশন করা, সেটা আসলে ফলদায়ক হলো কিনা। এরকম নির্বাচন সামনে রেখে আরও কিছু শিরোনাম রয়েছে বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন রকম। তো একটি আমার সামনে এখন বিএনপির আসন বন্টন, শরিকদের 12 জনকে সবুজ সংকেত আমরা সম্ভাবনা, পাশাপাশি বিভিন্ন দলের নেতাদের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি রিপোর্টটা দেখিনি, আমি হেডলাইনটা আমিও দেখেছি, ইন্টারেস্টিং। এখন এটা নিয়ে তো ধরেন নানা রকম বিষয় আছে। নির্বাচন, প্রথম কথা হচ্ছে যে এখনকার যে প্রক্রিয়া সেই অনুযায়ী নির্বাচন হওয়ার কথা মধ্য ফেব্রুয়ারিতে, কিন্তু সেটা থেকে ভাস্ট সেকশন অফ পিপলের মধ্যে এখন আসলে সন্দেহ এবং সংশয় আছে। কেন আছে? কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ সবসময় অতীতে নানা সময়ে নানা রকম প্রতিশ্রুতি ভঙ্গ হতে হতে মানুষের খুব সহজে কোনো কিছুতে বিশ্বাস করতে চায় না। সেটা আপনি দেখবেন যে 1/11-এর সময় কিন্তু তাই হয়েছিল, যে ইলেকশন হবে কি না সেটার জন্য কাদম্বির উদাহরণ পর্যন্ত টানতে হয়েছিল।
তো এখন পর্যন্ত ইলেকশনের যে ফর্মুলা আছে আমরা মনে করছি, আমরা আশা করি যে নির্বাচন হবে, কারণ এটা নির্বাচিত সরকার দরকার। আমি মনে করি নির্বাচন এই জন্যই হবে যে আমাদের আর কোনো অপশন নাই, কারণ নির্বাচন না হলে আসলে এরকম একটা গভর্নমেন্ট দেখেন সব কিছু অনেক স্থবির হয়ে আছে। গভর্নমেন্ট চেষ্টা করলে পারবে না, কারণ শর্ট টার্ম গভর্নমেন্টে অনেকগুলো প্রবলেম আছে, মানুষ বিনিয়োগকারী ব্যবসায়ীরা আসতে পারে না, কোন পত্রিকায় সেটা রিপোর্ট হয়েছে। তো ফলে এই সংকটের জায়গাগুলো কিন্তু আছে। তো নির্বাচন হবে, এখন নির্বাচন হলে কী হবে, মানে বিএনপি এবং আমরা যেটা বুঝতে পারছি বিএনপি জামাত এক ধরনের প্রতিযোগিতা, তারা যদিও এলাই ছিল, এরা সবাই তো এলাই আবার বলি, কিন্তু মনে হচ্ছে যে জামাত আর বিএনপি সেই অ্যালায়েন্সটা থাকবে না। আমরা শুরুতে ভেবেছিলাম যে বিএনপি ক্ষমতায় যাবে, একই রকম আন্ডারস্ট্যান্ডিং একজন নির্বাচন হবে, জামাতও সিট পাবে, কিন্তু জামাত তীব্র প্রতিপক্ষ হিসাবেই নিজের শক্তি দেখতে চায়। এখানে আমাদের মনে হয়েছিল যে এনসিপিও সেরকম, কিন্তু এনসিপি আসলে আনুষ্ঠানিক কোনো নেই, কিন্তু শোনা যাচ্ছে যে এনসিপির সঙ্গে আসলে সমঝোতা হতে পারে, সেরকম আলোচনা চলছে। এবং আরও কিছু বিএনপির সঙ্গে যারা ছিল তারাও আসলে কিছু কিছু যেমন এই জুনায়েদ সাকি বা ধরেন মাহমুদুর রহমান মান্না যারা আন্দোলনে ছিলেন, তো আমার ধারণা যে এদেরকে নিয়ে বোধহয় বলা হয়েছে, কিন্তু এখানে প্রবলেম তাদের ছবি এখানে রয়েছে। কিন্তু প্রবলেম কিন্তু এটা না, প্রবলেম হচ্ছে আপনি দেখবেন যে কয়েকজন কিন্তু গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল, গণ অধিকার পরিষদ নোট, এটা চিঠি ইস্যু করা হয়েছিল, আছে নুরুল ছবি আছে, এটা কিন্তু কয়েক মাস আগে, গত বছর রহমান পার্থর কথা আছে। পার্থ তো থাকবেন, উনি তো 4 দলীয় জোটের সদস্য ছিলেন। চিঠি দেওয়া হয়েছিল যে তাদেরকে আসলে বিএনপির পক্ষ থেকে, কিন্তু কেন্দ্রের ওই চিঠি কিন্তু স্থানীয়ভাবে খুব বেশি গৃহীত হয় নাই, বরং আমরা দেখেছি নূর হামলার শিকার হয়েছিলেন ওইখানকার স্থানীয় যে বিএনপি অ্যাসপারেন্ট। কারণ মুশকিলটা হচ্ছে বাংলাদেশে 17 বছর 15 বছর বিএনপি সেভাবে আসলে রাজনীতি করতে পারেনি, বিএনপি ইলেকশন করতে পারেনি, ফলে বিএনপির প্রত্যেকটা সিটে অনেক মানুষ অনেক দিন তাদের অ্যাসপায়ার্ড, এবং যেহেতু এবার যে নির্বাচন হবে তাদের বিএনপির নমিনেশন পাওয়া মানেই লোকে ধরে নিচ্ছে একরকম জিতে যাওয়া, সেখানে বিএনপির স্থানীয় লোকজন আসলে এই জিনিসটা কতভাবে ছাড়বে, এবং সেখানে একটা প্রবলেম দেখা দেবে। ধরেন যদি বিএনপি তীব্রভাবে প্রতিযোগিতা হতো, যদি আওয়ামী লীগ বা তার তীব্র মানে ফিয়ার্স ট্রাইবালরা থাকতো, আর্টস ট্রাইবালরা থাকতো, তাহলে কিন্তু এটা থাকতো যে না, আমরা যদি ঐক্যমতে না পৌঁছাই তাহলে কিন্তু আমরা হেরে যেতে পারি নির্বাচনে। এবার যদি বিএনপির এই আশঙ্কাটা কম, ফলে কিন্তু স্থানীয় পর্যায়ে ছাড় দেবেন। এবং বিএনপির যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে গত 1.5 বছরে বিএনপি যে লুজ করেছে, দেখেন সেই লুজটা কেন করেছে। আপনি যদি ধরেন 5 আগস্টে 3 মাসের মধ্যে নির্বাচন হতো, বিএনপির যে অবস্থান থাকতো এখন সেই অবস্থান নেই, কারণ স্থানীয়ভাবে চাঁদাবাজি, তাদের নেতা কর্মীদের নানা রকম কারণে কিন্তু মানুষ বিরক্ত হয়ে পড়েছে, এবং সেটা কিন্তু আমরা নানা রকম জরিপীয় রিফ্লেকশন দেখতে পাই। স্থানীয়ভাবে বিএনপির অবস্থা কিন্তু বেশ ভালনারেবল, তারা কেন্দ্রীয়ভাবে যাই ভাবুক, এবং আমাদের যে মনে হচ্ছে কোনো বিবেচনায় যে বিএনপি যেমন তীব্র লড়াই হবে, একটা কারণ হচ্ছে বিএনপি তার গ্রাউন্ড লুজ করেছে বিকজ অফ দ্য ল্যাক অফ দ্য কন্ট্রোল। এখন এইটা কিন্তু স্থানীয় কাজে বিএনপি চাইলেই যে পারবে, মানে সেটা খুব কঠিন হবে। ফলে এই যে এদেরকে দেওয়া, সবাইকে নিয়ে চলা, এটা বিএনপির জন্য আসলে মানে কাউন্টার প্রোডাক্টিভ হয় কিনা বা কতটা পারা যাবে, এটা একটা প্রশ্ন আছে। আরেকটি শিরোনামও এরকম প্রধান শিরোনাম হিসেবে সামনে রয়েছে। একটি থেকে আমরা দেখি এরকম 2 মামলায় হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগপত্র, আবার ডিজিএফআই এর সাবেক 5 প্রধান সহ 30 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা, গুমের মামলা, এটি আমরা দেখি। দেখেন এটা একটা জিনিস আছে, জিনিস সিগনিফিকেন্ট জিনিস, যে প্রথম কথা হচ্ছে এটা আমি বেশ গুরুত্বপূর্ণ মনে করি এই কারণে যে এত ক্ষমতার বাংলাদেশে কিন্তু ডিজিএফআই এবং ডিজি যারা থাকেন তাদেরকে আসলে অত্যন্ত ক্ষমতাধর হিসেবে ধরে। ডিজিএফআই খুবই ক্ষমতাধর, সেটা আমরা জানি, এবং গত আসলে 15 বছরে সেটা আরও তীব্রভাবে আসলে ক্ষমতার চর্চা হয়েছে, সেটাও আমরা জানি, আমরা সব জায়গায় দেখেছি, মিডিয়াতে দেখেছি, নানানভাবে আসলে করেছে। এবং সরকার এক সময়, গত আওয়ামী লীগ সরকার আসলে তাদের দল এবং কর্মীদের বাদ দিয়ে আসলে এই সমস্ত প্রতিষ্ঠানের উপরে বেশি নির্ভরশীল হয়ে পড়েছিল, সেটাও আমরা দেখতে পেয়েছি। তো এখন এরকম কিন্তু তারপরেও যেটা হয় বাংলাদেশে, কিন্তু আপনি দেখবেন যে আপনি অনেকের সমালোচনা হয়, সরকার পরিবর্তন হলে এটাও সেটা হয়, কিন্তু এইরকম সংস্থার কথা কিন্তু খুব বেশি আলোচনায় আসে না, বা তাদের বিরুদ্ধে খুব ব্যবস্থা নেওয়া হয় না। যদিও 10টা অস্ত্র মামলায় ডিজিএফআই একজন ডিজি, এনএসআই ডিজি, তারা কিন্তু গ্রেফতার হয়েছেন, জেল খেটেছেন, কিন্তু এরকমভাবে মানে 5 জনের এগেনস্টে, মানে ওই আমলের প্রায় সব ডিজিএফআই ডিজির এগেনস্টে অভিযোগ তোলা, তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি, এটা কিন্তু বেশ বড় ঘটনা আমি মনে করি। তাতে প্রমাণিত হয় আসলে আইনের ঊর্ধ্বে কেউ না, কোনো না কোনো সময় কিন্তু আপনি যাই করেন, যত ক্ষমতাধর হন, এটা পৃথিবীতে আর বহুভাবে প্রমাণিত হয়েছে, কিন্তু এটা বাংলাদেশে এইভাবে আসলে প্রমাণিত খুব বেশি হয় নাই। ফলে এইটা কিন্তু বেশ সিগনিফিকেন্ট আমাদের, যদি আমরা রুল অফ লর কথা বলি, ক্ষমতাহীন মানে ক্ষমতাবানকে আসলে আইনের আওতায় নিয়ে আসা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা উচ্চকণ্ঠে কথা বলা, এটা কিন্তু আসলে আমরা এই সময়ই সবচেয়ে বেশি দেখতে পেয়েছি। ফলে এটার একটা দিক আছে, দেখার দিক, একটা পজিটিভ দিক এই অর্থে যে কেউ আইনের ঊর্ধ্বে না। কিন্তু প্যারালালি একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এরকম একটা বাহিনী, তার একটা প্রতিষ্ঠান, এবং এখানে হচ্ছে যেহেতু এই প্রতিষ্ঠানটা মূলত মানে সেনাবাহিনীর তো প্রতিষ্ঠান, যদিও তারা মানে সরকার প্রধানের নিয়ন্ত্রণে চলে আসে, মানে প্রতিরক্ষা মন্ত্রী, প্রধানমন্ত্রী এরকমভাবেই কাজ করে, কিন্তু এটা কিন্তু ঠিক যে সেটা সামরিক নিয়মেই চলে, সেখানে চেইন অফ কমান্ড, সেন্টার কমান্ড, সুপিরিয়র রেসপন্সিবিলিটি খুব গুরুত্বপূর্ণ। যারা কাজ করে তারা কিন্তু আসলে কমান্ড সিস্টেমে কাজ করে, বা এখানে যিনি প্রধান তিনিও কিন্তু আসলে কমান্ড সিস্টেমের মধ্য দিয়েই সরকারের প্রধান, যে ফলে
ভবিষ্যতে এরকম রেফারেন্স হয় কিনা, যেটা হচ্ছে যে মানে আপনার কমান্ড সিস্টেমে হয় কি যে আপনি কাজটা করবেন আপনার সুপিরিয়র, কারণ আপনি ধরেই নিচ্ছেন যে আপনার সুপিরিয়র যে সে জেনে বুঝে কাজটা করেছে। তো ভবিষ্যতে এরকম যদি হয় তাহলে এই কাজটুকু আসলে সরকার যে চলার যে ব্যবস্থা, কমান্ড সিস্টেমটা খুব গুরুত্বপূর্ণ, সেই চেইনটা আক্রান্ত হয় কিনা। তারা তো একটা সরকারের আদেশ মেনে করেছেন, আমি বলছি যে তারপরে সরকারের আদেশ মেনে কেউ এমন কোনো কাজ করতে পারে না যেটা আসলে আলাদা ফৌজদারি অপরাধ তৈরি করে, অপরাধ সেটা থেকে ছাড় পড়ার সুযোগ নেই। কিন্তু এই জায়গাগুলো কিন্তু আছে, ফলে এটা একটা ইন্টারেস্টিং জায়গা আসলে এর জায়গা তৈরি হবে যে সেটা সরকার পরিচালনা, তারপর হচ্ছে এরকম বাহিনী, কমান্ড সিস্টেমের বাহিনী, কমান্ড চেইন সিস্টেমের বাহিনী, তাদেরকে এরকম অভিযোগ আনলে সেটা মানে রেফারেন্স হিসাবে আসলে কীভাবে ব্যবহৃত সেটা ভবিষ্যতে ইট উইল ভেরি ইন্টারেস্টিং টু সি। শিরোনাম প্রায় সবগুলিতেই এই শিরোনামটি প্রাধান্য পেয়েছে যে গাজামুখী ফ্লোটিলা, যেটি ফ্রিডম ফ্লোটিলা যেটি যাচ্ছিল, তার সব জাহাজ আটক করেছে ইসরায়েলি বাহিনী, এবং যার একটি জাহাজ, সবচেয়ে বড় জাহাজ যেটি কনসান্স, বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী এবং ব্রিকের প্রতিষ্ঠাতা ডক্টর শহীদুল আলম ছিলেন, তার বরাত দিয়ে, তার উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে যে তাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে। হ্যাঁ, আমরা একটা ভিডিও দেখেছি, যে ভিডিওটা আসলে মানে উনি বলেছেন, মানে এটা ভিডিওটা আমরা যতটুকু দেখেছি এটা হচ্ছে মানে তারা আগেই করে রেখেছিলেন সবাই, কারণ তারা জানতেন যে এটা তো সব ফরগন কনক্লুশন, ইসরায়েল যেহেতু তার সীমানায় ঢুকলে মানে গাজাতে সে পৌঁছাতে দেবে না, অতীতে আগেও করেছে, এবং ফ্রিডম ফ্লোটিলা আগে তো সমুদ ফ্লোটিলা ছিল, ফলে ওইটার ক্ষেত্রে যেটা হয়েছে ওটা তো আরও মেইন তো ওইটাই ছিল আসলে, যে ওয়ার্ল্ড ওয়াইজ রিকগনাইজ বা মিডিয়ার কভারেজ তো ওইটাই পেয়েছিল, ফলে ওইটাতে যদি ছাড়া হয় না কাজে এখানেও ছাড়া হবে না। তো এটা হচ্ছে দেখেন গাজায় যা হচ্ছে এটা তো মানবতার জন্য, সভ্যতার জন্য একটা ন্যাক্কারজনক ঘটনা, এবং সেই ক্ষেত্রটাতে আসলে আমরা জানেন এই বিশ্বে এই সময় এসে যে আমাদের এটা দেখতে হচ্ছে এবং আমরা যে কিছু করতে পারছি না, এই অসত্য মাঝে মধ্যে মানুষ হিসেবে আমাদের পীড়িত করে। তো মানুষ হিসেবে পীড়িত করে আমরা তো হয়তো অনেক ক্ষেত্রে আমরা কিছু করতে পারি না, কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা বসে থাকেন না, তারা কিছু করতে চান। গ্রেটা থুনবার্গের কথা যদি আমরা বলি, এবং সেখানে দেখবেন এই জায়গায় মানবতা কিন্তু একই সঙ্গে দেখা যায় যে মূলত ইসরায়েল এটা ধর্মের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতেই এই গণহত্যা, এই আগ্রাসনটা চলছে, মুসলমানদের উপর চলছে। কিন্তু আমরা দেখতে পাই এই লড়াইয়ে কিন্তু সবাই আছেন। ইভেন আমি আজকে দেখছিলাম যে এতে যে আমেরিকান, ইসরায়েলি, মানে একজন ইসরায়েলি আছেন, আমি অবশ্য এটা কনফার্ম করতে পারি না এই ফ্লোটিলায়। তো এখন তার মানে এবং বহু ইহুদিও কিন্তু এটার সমালোচনা করেছেন, তার মানে, এবং অন্য ধর্মের আছেন, বেশি করে আছেন, এবং অন্য দেশে আপনি যে মুভমেন্টটা হচ্ছে অন্যান্য দেশে, নেদারল্যান্ডে, স্পেনে, আপনি দেখবেন যে তারাও কিন্তু আসলে এইটাই হচ্ছে মানবতা। তো সেই জায়গাতে আমি মনে করি আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলা, মুসলিম দেশগুলো আরও জোরালো ভূমিকা রাখতে পারতো। তো আমাদের শহীদুল আলম সেখানে আছেন, তিনি যাচ্ছেন। আমরা প্রথমে একটু বিভ্রান্ত হয়েছিলাম, আমরা ভেবেছিলাম সুমুদে শুরুটাই উনি আছেন, ফলে ওনার কেন এত গাজায় দেরি হচ্ছিল এই নিয়েও কিন্তু নানা রকম কথা হয়েছে। ফাইনালি বোঝা গেল যে পরে আমরা জানলাম যে উনি পরের আসলে ফ্রিডম ফ্লোটিলা পরেরটাই আছেন, এবং এই কারণে ওনার দেরি হয়েছে, এবং এটা প্রত্যাশিত জায়গায়। আমরা আশা করব যে উনি নিরাপদে ফিরে আসবেন, অন্যদের যেভাবে দেশে পাঠিত হয়েছে। এবং বাংলাদেশ সরকার অলরেডি আমরা কনসার্ন দেখেছি, সরকার আসলে কনস্ট্যান্ট টাচে থাকবে এবং তিনি যেন ফিরে আসতে পারেন। শহীদুল আলম গুরুত্বপূর্ণ মানুষ, তিনি বাংলাদেশেও কিন্তু আমরা দেখছি মানবাধিকার পক্ষে কাজ করেন। এই সরকারের পক্ষে, এই সরকারের যে মানুষজন তারা অত্যন্ত ঘনিষ্ঠ। এই সরকার প্রতিষ্ঠার পেছনে যে কয়েকজন মানুষের গুরুত্বপূর্ণ অবদান আছে, তিনি তাদের একজন। এমনি নাগরিক অধিকার কর্মী হিসেবেই তার একটা সুনাম আছে। প্লাস এই সরকার যেহেতু তারা অনেক ক্ষেত্রে তারা গুরুত্ব দেন, যে সমস্ত মানুষের জুলাব অত্যন্ত সফল করেছে, তারা মনে করেন যে তাদের এই সরকার এদের আন্দোলনের বিনিময়ে পাওয়া, বলে সেই ক্ষেত্রে দায়িত্বটা আরও বেশি। তবু আমি মনে করি, আমি প্রশংসা করি যে শহীদুল আলম এই কাজটা করেছেন, বাংলাদেশের পতাকা নিয়ে গাজার মানুষের পাশে দাঁড়িয়েছেন, এবং হচ্ছে উনি নিরাপদে এবং ইয়েতে ফিরে এসে তার অধিকার আন্দোলন, সব আন্দোলনে, সব ক্ষেত্রে আমরা তাকে আসলে সোচ্চার দেখতে পাবো। অনেক অনেক ধন্যবাদ জনাব মোস্তফা মামুন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।